আজ কিছু রাজনৈতিক কথা না বললেই নয়। সামনেই 26শে বিধানসভা নির্বাচন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি সময় থাকে একটু মন দিয়ে শুনবেন। 2026 বিধানসভা নির্বাচন আবারও পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যত বেকার সমাজ আছে, শিক্ষিত বেকার সমাজ, শুধুমাত্র শিক্ষিত বেকার সমাজই নয়, একদম সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ হবে হয়তো আগামী কয়েক মাস বাদে। দীর্ঘ 15 বছরের যে উন্নয়ন বা যা কিছু হয়েছে, আবার এই 26শে বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু আবার নতুন করে নতুন পথ, নতুন দিশা, এই বাংলার সাধারণ জনগণ কাকে আবার বেছে নেবে সেটা কিন্তু দেখার পালা। তো আবার বলছি, আজকে কিছু কথা না বললেই নয়। প্রথমেই বলি, ভাবি যে রাজনৈতিক কথা বলবো না, কিন্তু বর্তমান পরিস্থিতি, বর্তমান যা অবস্থা, তাতে কিছু কথা না বললেই নয়। প্রথমে আসি আমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে, তারপরে উন্নয়ন, কর্মসংস্থান এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়েও বলবো। প্রথমেই আমরা যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা রয়েছি, শিক্ষিত বেকার যারা রয়েছি, সেটা পুলিশ রিক্রুটমেন্ট হোক, সেটা পিএসসি রিক্রুটমেন্ট হোক, পিএসসি রিক্রুটমেন্টের আন্ডারে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আপনাদের স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে এসএলএসটি হোক, সেটা টেটের রিক্রুটমেন্ট, টেট হোক, আপার টেট হোক, এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট, এছাড়া অন্যান্য রিক্রুটমেন্ট রয়েছে। তো শুধু এটুকুই বলবো, দেখুন আজ কত বছর, যদি আমি প্রথম থেকে বলি, যে 10 বছর মতো এসএসসি বন্ধ ছিল, তারপরে 26,000 যে কলঙ্কময় অধ্যায়, তার সঙ্গে জুড়ে 12,000 মতো সামথিং অ্যাড করে 10 বছর পরে 12,000 শিক্ষক নিয়োগ করছেন, তার এখনো সম্পূর্ণ করতে পারেননি। এটাকে একটা লজ্জার বিষয় নয়? দেখুন, প্রথম কথা, আপনাদের দলের প্রতি টান, প্রেম, ভালোবাসা থাকতেই পারে, সেটা যে দলের প্রতি হোক, সেটা শাসক দলই হোক, বিরোধী দলই হোক, টান ভালোবাসা থাকতেই পারে, কিন্তু নিজের জায়গায় ওই রাজনীতি থেকে সরে এসে নিজেকে নিউট্রাল ভাবে ভেবে দেখুন। 10 বছর পরে এসএলএসটিতে মাত্র 12,000 নিয়োগ করাচ্ছে, তাও এখন সম্পূর্ণ করতে পারেনি, মানে সমস্যায় জর্জরিত। যদি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কথা বলি, 7-8 বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ। তো 7-8 বছর পরে মাত্র 13,421টি শূন্য পদে নিয়োগ করাচ্ছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। এছাড়া পুলিশ রিক্রুটমেন্টের কথা বলবো, নয় মাত্র পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্টটাই টুকটাক করে চলেছে, তাও 3-4 বছর মাঝে বন্ধ ছিল। পিএসসি রিক্রুটমেন্ট কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। পিএসসি রিক্রুটমেন্ট পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, যেটা আপনাদের ডাব্লিউবিসিএস বলুন, কুম্ভকর্ণের মতো 3-4 বছর 5 বছর লাগিয়ে দেয় একটা রিক্রুটমেন্ট করাতে। মিসলেনিয়াস 3-4 বছর লাগিয়ে দেয়, ক্লার্কশিপ 3-4 বছর লাগিয়ে দেয় একটা রিক্রুটমেন্ট করাতে। এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট যেটা হয়েছে সেটাও 2 বছর, মিনিমাম 2 বছর 2.5 বছর লাগিয়েছে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের একটা, শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে বললাম। বাকি যদি কর্মসংস্থানের কথা বলি, তাহলে সেখানে দেখুন, আমরা এই দীর্ঘ 15 বছরে আমার মনে হয় না কোনো শাসক দলের কোনো ক্যান্ডিডেট বা বিরোধী দলের কোনো ক্যান্ডিডেট বা যে কোনো ক্যান্ডিডেট, আমার মনে হয় না হাতে গোনা 10টা কোনো এমন কোনো বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে দেখাতে পারবে। 10টা কোনো বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে আমাদের মনে হয় না দেখাতে পারবে। আমার তো মনে হয় না, আমি তো খুঁজে পাই না। যদি আপনাদের কোনো অথেন্টিক, দেখুন আমরা তো গায়ের জোরে অনেক কিছুই বলতে পারি, হয়তো গায়ের জোরে অনেক কিছুই, আমার এই ভিডিও শেষ হওয়ার পর গায়ের জোরে অনেক কিছু বলবেন, যেটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু অথেন্টিক্যালি যদি দেখাতে চান তাহলে কিছু দেখাতে পারবেন না। যদি উন্নয়ন বলুন, তাহলে শুধুমাত্র উন্নয়ন এটুকুই হয়েছে, সেটা হলো কন্যাশ্রী প্রকল্পটা করে, আর এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, প্রতি ঘরে ঘরে ছেলে মেয়েরা, মেয়েরা 1,000 করে টাকা পাচ্ছে, 500 করে টাকা পাচ্ছে, এটা হয়েছে উন্নয়ন। এছাড়া কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। বিভিন্ন শিক্ষামন্ত্রী জেলে, বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে ভরে আছেন, বিভিন্ন দুর্নীতি সারদা নারদা শেষ নেই। এছাড়াও আমাদের নারী সুরক্ষার ব্যাপারটাও রয়েছে। তো বিভিন্ন বিষয়ে জর্জরিত আমরা রয়েছি। তো আমরা কিছু হুঁশিয়ারি দিতে চাই যারা পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত সমাজ রয়েছেন, যে আমরা দেখবেন একটা পোস্ট করেছিলাম বেকার শিক্ষিত সমাজের তরফ থেকে, যে এই 26শে বিধানসভা নির্বাচনের আগে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগে 60,000 মতো আবেদন জমা পড়েছে,
60,000 পরিবার, প্রায় কয়েক লক্ষ ভোট। তো তাদের শূন্যপদ বৃদ্ধি করে যদি ভোটের আগেই নিয়োগ সম্পূর্ণ না করানো হয়, তাহলে নির্বাচন কিন্তু এবার এরা করবে। এসএলএসটি যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা আশা নিয়ে বসেছিল, যা অনেকে 60 পেয়ে, 59 পেয়ে, 58 পেয়েও নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারেনি, নির্বাচন কিন্তু এবার এরা করবে। বছরের পর বছর যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, নিয়োগ কিন্তু এবার এরা করবে। আমাদের দিদি বলেন যে তোমরা দেখুন, কোনো কাজই ছোট নয়, কিন্তু যদি আমি চপ শিল্প, ঝালমুড়ি শিল্পই করবো, ঝালমুড়ির দোকানই দেব, তাহলে আমার তো আগের থেকে সেভাবে করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। যে তাহলে যে সমস্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি চপ শিল্পের ব্যবসা করতাম না, এমএ করতাম না, বিএড করতাম না, ডিএলএড করতাম, বাবা মায়ের লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো কিছুই করতাম না, কারণ আমার জানি আমাকে তো চপ শিল্পই খুলতে হবে। তাহলে আমি লক্ষ লক্ষ টাকা, বাবা মায়ের কষ্ট জল করা টাকা কেন খরচ করতাম? খরচ তো করতাম না। তাহলে সেগুলো তো সরকারকে বুঝতে হবে। তো দেখুন, আমাদের একটাই দাবি থাকবে, এই বিধানসভা নির্বাচনের আগে যত রিক্রুটমেন্ট আছে, সমস্ত রিক্রুটমেন্ট শূন্যপদ বৃদ্ধি করে, এই নামে মাত্র শূন্যপদ ললিপপ ধরিয়ে বছরের পর বছর আবার পূর্বের মতো ক্ষমতায় আসার পরিকল্পনা, এগুলো আমরা এবার হতে দেব না। দেখুন, এবার যারা টিএমসি লাভার আছেন তারা হয়তো বেশি করে রেগে যাবেন, বা যারা অন্যান্য লাভার আছেন তারা হয়তো খুশি হবেন কথা শুনে। তবে আমি আবার একটা কথা বলি, দেখুন, আমাদের বিভিন্ন নেতারা যারা আছেন, সেটা আমাদের যে কোনো দলের হোক না কেন, সেটা সিপিএম হোক, বিজেপি হোক, টিএমসি হোক, এই দেখুন আন্দোলন তো আন্দোলন বলছি, নেতাদের আন্দোলন সরগরম শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচার প্রসার শুরু হয়ে গেছে, প্রচার প্রসার চলছে। শুধুমাত্র দেখবেন তাদের, আমি বক্তৃতাগুলো ভালো করে শুনি, ফলো আপ করি, দেখবেন তাদের বক্তৃতাতে কখনোই কোথাও এরকম কোনো কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা এত লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করব, আমরা এতগুলো কারখানা খুলবো, আমরা বেকারত্ব দূর করব, আমরা শিক্ষার মান উন্নয়ন করব, আমরা এতগুলো বিদ্যালয় খুলবো, এতগুলো কলেজ খুলবো, হ্যাঁ, এতগুলো হসপিটাল করব, আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব, অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ডিএ কম, আমরা ডিএ বাড়াবো। কিন্তু এইসব নিয়ে কিন্তু দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যে জীবনযাত্রা, মান উন্নয়ন করব, রাস্তাঘাট আরো উন্নত করব, সমস্ত কিছু আধুনিকরণ করব, সেসব নিয়ে কিন্তু কোনো কথা নেই। আমরা পশ্চিমবঙ্গের জন্য কি করব, এরা ক্ষমতায় আসবে কি জন্য আমি জানি না। এরা শুধুমাত্র দেখবেন, সে যেই হোক, যে দলই হোক না কেন, শুধুমাত্র দেখবেন ধর্মের ভিত্তিতে এই দল ওই দলকে গালি দিচ্ছে, আর ওই দল এই দলকে গালি দিচ্ছে। এক নম্বর গেল ধর্মের ব্যাপারটা গেল। আর দ্বিতীয় দেখুন বিষয়টা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা দল বলতে এখানে না উন্নয়নের নিরীক্ষে কোনো কিছু হচ্ছে, শুধুমাত্র দেখবেন পাল্টাপাল্টি হচ্ছে। কি পাল্টাপাল্টি হচ্ছে? যে আমাদের 250 সিট চাই, আমরা এবার 250 সিট নেব, আমরা 400 সিট নেব, আমরা 300 সিট নেব, এইগুলো চলছে। এরা কিসের ভিত্তিতে ভোট চাইছে সেটা আমার প্রশ্নচিহ্ন রয়েছে। তো সামনেই 26শে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে অন্তত নিজের বিবেককে প্রশ্ন করে, সঠিক প্রশ্নটা করে, এবং সমস্ত কিছু ভুলে, দল মত এগুলো নির্বিশেষে নিজের চিন্তা প্লাস নিজে তো শেষ হয়েইছেন, ভবিষ্যৎ আপনার প্রজন্ম যাতে শেষ না হয়ে যায় সেটাকে ভেবে মাথায় রেখে ভোট দেবেন। আর আমরা শুধুমাত্র এটুকুই বলে রাখছি, সামনেই 26শে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে সমস্ত বঞ্চিত বেকার যারা রয়েছে, বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো প্রসেসিং চলছে, তাতে পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ করতে হবে। কারণ আমরা বিহারের মতো রাজ্যে যদি 2 বছরে 3-4 লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 15 বছর ধরে 2-3 লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারেনি। অথচ 2-3 লক্ষ দূরে থাক, ওটা তো কি বলবো, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন আমাদের 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে, যেখানে বিহারে 2 বছরের মধ্যে 3 লক্ষ 3.5 লক্ষ শিক্ষক শূন্যপদ পূরণ করে ফেলেছে। 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। আর সেখানে আমাদের বিভিন্ন যারা টেট পাস করে আছে তারা 7-8 বছর ধরে বসে আছে। এসএলএসটি ভাবুন 10 বছর ধরে নিয়োগ বন্ধ, অন্যান্য নিয়োগ তো বন্ধ রয়েছে, তার বলার কোনো অবকাশ রাখে না। একটা ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে এরা কিভাবে গলা ফাটিয়ে জনস্রোত
এই যে জনস্রোত তৈরি হচ্ছে, এরা কারা? আপনারা দেখবেন, সেটা শাসক দলই হোক, যে দলই হোক না কেন, দেখবেন এরা কারা। এদের কি মানে বেকারত্ব জ্বালা দূর হয়ে গেছে, না এরা কি বেকার নেই, নাকি এরা কি অন্য কোনো ভাবে এদের এদের পকেটে টাকা ঢোকে? এই যে জনস্রোত, এই জনস্রোত এরা মানে এদের ইয়েটা কি, মোটিভটা কি? আমি তো এদের মোটিভ সত্যি বুঝতে পারি না, যে এরা কোন মোটিভ নিয়ে, এরা কি ওই মদের লোভে, নাকি টাকার লোভে, কিসের লোভে ছোটাছুটি করে? কিসের লোভে এরা ছোটাছুটি করে বেড়াচ্ছে? না কিসের ভয়? আমার তো মনে হয়, আমি দেখলাম, আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে বেশ কিছুজন বলছে, দাদা এরা হচ্ছে ভয়, ভয়, ভয়ে। কেউ ধর্ম দিয়ে ভয় দেখিয়ে রাখছে, কেউ বলছে যে যদি, দেখুন আমি আপনাদের বলি, টিএমসি বলছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের তাড়িয়ে দেবে। আমি নাম উল্লেখ করেই বলছি, টিএমসি বলছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের তাড়িয়ে দেবে, এই দেশের থেকে মুসলিম পুরো তাড়িয়ে দেবে, তোমাদের রাখবে না, তোমাদের ওপারে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে টিএমসির কথা। টিএমসি বলছে, আমার টিএমসির দলে যারা নেতারা আছে তারা বলছে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কারো কিছু হতে দেবো না। এটা হলো টিএমসির কথা। মানে মুসলিম সম্প্রদায় পুরো বিপন্ন হয়ে যাবে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে টিএমসির মূল বক্তব্য। তো আর বিজেপির বক্তব্য যে যদি টিএমসি আবার ক্ষমতায় আসে তাহলে পরে, যদি টিএমসি আবার ক্ষমতায় আসে তাহলে পরে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হয়ে যাবে। বাংলাদেশে পরিণত বলতে, বাংলাদেশে যেমন সংখ্যালঘুরা শুনতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে শেষ করা হচ্ছে বিভিন্ন ধর্মীয় কারণবশত। আপনারা দেখেছেন যে এই কিছুদিন আগেই প্রায় 11 দিনে 35 জন মতো মানে ইয়ে করা হয়েছে, হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। তো তারা বলতে চাইছে যে বাংলাদেশ ঠিক যেমন হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এখানেও যদি বিজেপি ক্ষমতায় আসে, যদি টিএমসি ক্ষমতায় আসে, বিজেপি বলছে টিএমসি ক্ষমতায় আসলে কি হবে? টিএমসি ক্ষমতায় আসলে পরে এই যে আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দুরা মোটামুটি অবস্থায় আছে তারা বিপন্ন হয়ে যাবে, হ্যাঁ, তারা সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে এবং বাংলাদেশের মতো দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে, বা দ্বিতীয় জম্মু কাশ্মীর, দ্বিতীয় কাশ্মীর, এই ধরনের বিভিন্ন পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ, এই সমস্ত কথা বলা হয়। তো এই যে দেখুন, একদল আরেক দলকে ভয় দেখাচ্ছে, একদল আরেক দলকে ভয় দেখাচ্ছে। তো শুধুমাত্র কিন্তু ভয় দেখানোর খেলা খেলেই কিন্তু এরা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এরা ভয় দেখানোর খেলা খেলেই ক্ষমতায় আসার চেষ্টা করছে। এরা কিন্তু কেউ যে আমরা এই 15 বছরে কি উন্নয়ন করেছি ভাবুন। টিএমসি উন্নয়নের পাঁচালি গিয়ে বেড়াচ্ছে বাড়ি বাড়ি, উন্নয়নের পাঁচালি গিয়ে বেড়াচ্ছে বাড়ি বাড়ি। যদি আমি উন্নয়ন করি, যদি আমি ভালো কাজ করি, তাহলে আমাকে কেন পাঁচালি গিয়ে বেড়াতে হবে বাড়ি বাড়ি? ঘরে ঘরে কানে কানে এসে কেন পাঁচালি গাইতে হবে? আর যারা পাঁচালি গাইছে তাদের বাড়িতে যারা পাঁচালি গিয়ে বেড়াচ্ছে, তাদের বাড়িতে কি বেকার ছেলেমেয়েরা নেই? তারা কি সবাই সকার? আমার মনে এই প্রশ্নটা জাগে। কি বলছো? আচ্ছা, তো শুধু এটুকুই বলবো যে একদল আরেক দলকে ভয় দেখাচ্ছে, একদল আরেক দলকে ভয় দিচ্ছে, এটাই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। শুধু এটা নিয়েই ভাবছে যে আমি কি করে ক্ষমতায় ছিলাম, ক্ষমতায় থাকবো, আর আরেক দলের নেশা হচ্ছিল কি করে ক্ষমতায় আমরা আসবো, ক্ষমতায় কি করে আসতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে হতে পারে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উন্নয়ন কি করে হতে পারে, সেটা কিন্তু কখনো ভাবছে না। আইন বলুন, আইন কানুন বলুন, বিচার ব্যবস্থা বলুন, সবকিছু সাধারণ মানুষের জন্য, লিখিত পরিতভাবে সাধারণ মানুষের জন্য, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। বাস্তবে কিন্তু আমরা দেখতে পাই আইন শুধুমাত্র বড়লোকদের জন্য, শাসন আইন ব্যবস্থা শুধুমাত্র বড়লোকদের জন্য, শুধুমাত্র নেতাদের জন্য, বিচার ব্যবস্থা শুধুমাত্র অফিসিয়ালি তো সবার জন্য সমান, কিন্তু আইন কিন্তু আমরা দেখতে পাই যার টাকা আছে, যার শাসন আছে, যার ক্ষমতা আছে, তার কাছে আইন আছে। আজ ভাবুন তো, একটা সিম্পল সাধারণ উদাহরণ দিই। আমাদের অনুব্রত মণ্ডল, টিএমসির একজন তো তিনি যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা, যে ধরনের যা কিছু বলেছিলেন, শাসনের আইনের বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন, এই ধরনের ভাষা, এই ধরনের শব্দগুলো যদি কোনো একজন সাধারণ মানুষ যদি প্রয়োগ করতো, তাহলে তার এতক্ষণে কি হতো? সে এতক্ষণে কি জেলের মধ্যে থাকতো না?
তার কি এতক্ষণে তার কোনো বড় কোনো সাজা সাজা হয়ে যেত না? হয়ে যেত, এর থেকেও ভয়ঙ্কর সাজা হয়ে যেত। কিন্তু সে যেহেতু শাসক দলের নেতা, তার ক্ষমতা হাতে, ক্ষমতা তার হাতে, এই জন্য কিছুই হয়নি। তো যা কিছু সমস্ত কিছু শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, অত্যাচার সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উপর যা কিছু খারাপ দিক সব সাধারণ মানুষের জন্য। আর যারা এই যে দেখলাম আমরা কিছুদিন আগে একটা বক্তব্য শুনলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, যে আগে জানলে পরে রাজনীতি রাজনীতি আসলে পরে এত বদনাম হবে, আগে জানলে রাজনীতি আসলে, রাজনীতিতে গেলে পরে একজন যদি কোনো একজন ক্যান্ডিডেট যদি একবার এমএলএ একবার এমপি হতে পারে, তার লাইফে আর কিছু করতে হয় না, তার লাইফে আর কিছু করতে হয় না, তার লাইফ পুরো সেটেলড। হুম। রেশন থেকে শুরু করে এভরিথিং সবকিছু ফ্রি পায়, কল ফ্রি, গাড়ি ফ্রি, সমস্ত কিছু ফ্রি। তাহলে এই সমস্ত সুযোগ হাতছাড়া করা যায় বলুন? আর আমি আপনাদের কয়েকজনকে বলি, অনেকেই দেখেছি আমরা কোনো পোস্ট করলে পরে বলেন যে দাদা ভিউ নেওয়ার জন্য পোস্ট করেছে। আমাদের পশ্চিমবঙ্গে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, কোটি 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 টাকা নেতারা চুরি করছে, ডাকাতি করছে, তো তখন সেটা দুর্নীতি হচ্ছে না, কিন্তু আমরা কোনো একটা পোস্ট করলেই সেটা ভিউ নেওয়া হয়ে যায়। তো সেই শুধু তাদের জন্য বলছি, ভিউ দেওয়ার তো কোনো দরকার নেই, ভিউ দেওয়ার কোনো দরকার নেই। তো সেটা একটা বিষয়, যাই হোক, ওটা তো মজার বিষয়, মজার ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি শুধু শেষে এটুকুই বলবো, আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই 26শে বিধানসভা নির্বাচনের নির্ধারণ তো হবেই, সেটা তো আপনারা নিজেরাও তার সাক্ষী থাকবেন এবং আমরাও দেখবো। তবে আমি গতদিনও সে কথাই বলেছিলাম, যদি এই নির্বাচনে মানে 26শে বিধানসভা নির্বাচনে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় চলে আসে, যদি ক্ষমতায় আসে, তাহলে তাকে হয়তো আর সরানো সম্ভব হবে না, কারণ সে দেখবেন আমৃত্যু মুখ্যমন্ত্রী থেকে যাবে যদি এইবার চলে আসে। আর যদি এবার না আসে তাহলে আলাদা ব্যাপার, তখন তো কোনো প্রশ্নই আসছে না। বাট এবার যদি চলে আসে তাহলে আর আর সরানো যাবে না, অসম্ভব। তাতে উন্নয়ন, এই যে যা উন্নয়ন হচ্ছে এরকম উন্নয়নই হবে। আর আমাদের পশ্চিমবঙ্গের বেকার যারা, আমরা যেরকম যেরকম আছে এরকমই থাকবো, যেরকম উন্নয়ন হচ্ছে, যেরকম ডবল ডবল চাকরি হচ্ছে, ডবল ডবল নিয়োগ হচ্ছে, এরকম ডবল ডবল নিয়োগ হবে। আর দেখুন, আবার একটা কথা বলি, আমরা দেখলাম এবার একটু বিরোধীদের নিয়ে বলি, বিরোধী যারা আছে, বিরোধী দলের নেতা যারা আছে, তারা নাকি বলছেন যে আমরা ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে দিয়ে দেবো। অন্য কোন কোন রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে কেন্দ্রীয় হারে দিয়ে দিয়েছে? দেখাতে পারবেন যে কেন্দ্রীয় হারে দিয়ে দিয়েছে, ক্ষমতায় রয়েছে, বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, বেশি কিছু বললাম না, শুধু একটু লজিক্যাল ভাবে যেটুকু ধরানোর সেটুকুই ধরানোর চেষ্টা করলাম। তো শুধু এটুকুই বলবো যে যে কি বলে বনে কি, যে বনে আসে সেই বাঘ হয় না কি, এরকম একটা প্রবাদ আছে, প্রবাদটা ভুলে গেলাম, প্রবাদটা এই মুহূর্তে মনে করতে পারছি না। যে বনে যায় সেই রাজা হয়, সেরকম একটা ব্যাপার। তো নিয়ম হচ্ছে কি বলুন তো, আমরা মনে করি যে যে কোনো রাজ্য, যে কোনো সমাজকে সুষ্ঠু রাখতে গেলে প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা নিয়ম। সেটা যাকেই আনুন না কেন, আবারও বলছি, আপনি কাকে আনবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর আপনি যদি কোনো সরকারকে পরিবর্তন করেন বা পরিবর্তন করতে থাকেন, তাহলে সেই সরকারের মধ্যে একটা ভয় থাকবে, সেই সরকারের মধ্যে একটা ত্রাস থাকবে যে আমি ভালো কাজ করছি না, যদি না করি তাহলে পরবর্তীতে আমাকে আর রাখবে না, কিন্তু আমি যদি ভালো কাজ করি তাহলে হয়তো আমাকে রাখবে। তাহলে সাধারণ জনগণ বা শিক্ষিত, দেখুন আমরা শিক্ষিত, আমাদের পশ্চিমবঙ্গকে কেন অশিক্ষিত করে রাখা হচ্ছে, কেন শিক্ষাটাকে এত পিছিয়ে দেওয়া হচ্ছে? এই জন্যই পিছিয়ে দেওয়া হচ্ছে, মানুষ যত শিক্ষিত হবে তত মানুষ সচেতন হবে, তত মানুষ বুঝতে শিখবে, তত মানুষ প্রশ্ন করবে, যত মানুষ প্রশ্ন করবে তত মানুষের মধ্যে তত সেই সব সমস্ত প্রশ্নের উত্তর থাকবে না সরকারের কাছে। এই জন্য যত অশিক্ষিত করে রাখা যাবে তত ক্ষমতায় থাকা যাবে। যত আমরা একদম পিয়ুষ সিংহ যেটা বলেছে, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, একদম বাস্তব কথা, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। প্রিন্স সেই তো ঠিক কথা বলছে যে তবে শুধু মানে আমি শুধু একটা কথাই বলবো যে 26শে বিধানসভা নির্বাচনটা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য, পশ্চিমবঙ্গের একদম বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই নির্বাচনেই নির্ভর করবে আগামী হয়তো 50 বছর পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে, বা আগামী হয়তো 50 বছর পশ্চিমবঙ্গ মানে কোথায় গিয়ে পৌঁছাবে, তার কিন্তু নির্ধারণ হবে এই 26শে বিধানসভা নির্বাচন। এটা কিন্তু বাস্তবতা। তারা আপনারা হয়তো হারে হারে ফল পাবেন, হারে হারে সেটা বুঝতে পারবেন। সময় হয়তো চলে এসেছে, ভোটের হয়তো বেশি দিন নেই, আর অল্প কয়েকটা মাস রয়েছে। তো যাই হোক, শুধু এটুকুই বলবো, সরকারের কাছে অনুরোধ থাকবে, দেখুন আবারও বলছি, আপনারা
যে দলেই যাকেই ভোট দেন না কেন, এইটা মাথায় রেখে ভোট দেবেন যে 26শে বিধানসভা নির্বাচনে আমরা কাকে ক্ষমতায় নিয়ে আসলে পরে সেই দল আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ভয় না দেখিয়ে, পশ্চিমবঙ্গের মানুষকে জুজুপুরি না দেখিয়ে, ললিপপ না দেখিয়ে মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে, জনস্বার্থে কাজ করবে। জীবনযাত্রার উন্নয়ন, মানুষের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্প কর্মসংস্থান, হ্যাঁ, আপনার স্বাস্থ্য, সমস্ত কিছু উন্নয়ন করতে পারবে সেরকম কোনো দলকে বেছে নিতে হবে, সেরকম কোনো দলকে নিয়ে আসতে হবে। আর আমাদের প্রতি 5 বছর অন্তর অন্তর সরকারকে পরিবর্তন করতে হবে। দেখুন, যত মানুষ শিক্ষিত হবে তত মানুষ সেটা বুঝতে পারবে যে কেন পরিবর্তনটা দরকার। প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করতেই হবে, প্রতি 5 বছর অন্তর অন্তর। আজ 5 বছর যে সরকার থাকবে, পরবর্তী 5 বছর নতুন সরকারকে নিয়ে আসতে হবে, নতুন গভর্নমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে ওই গভর্নমেন্ট যখন কাজ করবে, যদি খুব ভালো কাজ করে 5 বছর, তাকে আরেকবার সুযোগ দেবে সর্বোচ্চ। কিন্তু কোনো একটা সরকারকে যদি বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সুযোগ দেওয়া হয়, তাহলে সে মনে করে বসে যে এটা আমার বাপের সম্পত্তি, এটা আমার জাগিরদারি সম্পত্তি, এখানে আমার অধিকার রয়েছে, এটা আমার হক, এটা ভেবে নেয়। কিন্তু এটা যে তা নয়। ভারতবর্ষ গণতান্ত্রিক, অর্থাৎ জনগণই কিন্তু সরকার বা রাজা, জনগণই রাজা। এখানে জনগণই সরকার সৃষ্টি করে, সরকার তৈরি করে। তো জনগণের হাতে কিন্তু সর্বক্ষমতার অধিকারী, গণতান্ত্রিক, জনগণের দ্বারা পরিচালিত, জনগণ এর মূল ক্ষমতার অধিকারী। তো সেই জনগণকে বুঝতে হবে, আর এই জনগণকেই যতদিন মূর্খ করে রাখবে, যতদিন অশিক্ষিত করে রাখবে, ততদিন কিন্তু এরকম চলতে থাকবে। মনে হবে যেন বাপের পূর্ব সম্পত্তি, আমার পূর্বপুরুষের দ্বারা প্রাপ্ত ক্ষমতা। এখন বিভিন্ন রাজ্যে এটাই হয়ে গেছে, আমার পূর্বপুরুষের দ্বারা, আমি, আমার বাবা প্রাইম মিনিস্টার, তাহলে আমিও প্রাইম মিনিস্টার হব। আমার বাবা মুখ্যমন্ত্রী, মানে আমিও মুখ্যমন্ত্রী হব। হ্যাঁ, আমার বাবা চেয়ারম্যান, তাহলে আমিও চেয়ারম্যান হব। মানে পৈতৃক সম্পত্তি। এখন পশ্চিমবঙ্গ তথা ভারতের শিক্ষা ব্যবস্থা বলুন, ভারতের পলিটিক্স বলুন, সেটা এমন হয়ে গেছে যে দেখবেন একজন শিক্ষক একটা কবিতা আবৃত্তি করেছিল, আমি কেন মন্ত্রীর ঘরে জন্ম নিলাম না। আমি যদি আজ মন্ত্রীর ঘরে জন্ম নিতাম, আমি যদি আজ কোনো রাজনীতিবিদের ঘরে জন্ম নিতাম, তাহলে হয়তো আমার না চিন্তা থাকতো চাকরি করতে হবে, না চিন্তা থাকতো আমার বাবা মায়ের কি করে পেট চালাতে হবে, কি করে নিজে পায়ে দাঁড়াতে হবে, সেরকম চিন্তা থাকতো না। তখন ভালো করে চুরিবিদ্যা শিখে নিতাম, অটোমেটিক শিখে যেতাম। আর কোটি কোটি টাকা, সাধারণ মানুষের, জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ঠিক 2 মাস 6 মাস জেল খেটে এসে আবার পূর্বের মতো। আমি বুঝি না এরা এত অন্যায় করে, এত চুরি করে, এত করার পরেও এরা গলায় এত জোর আসে কোথা থেকে? এত মিথ্যা কথা কি করে বলতে পারে? মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে কি করে এত চিৎকার গলায়, জোর গলায় কথা বলতে পারে এরা? এদেরকে আত্মসম্মান বলে কিছু নেই, সত্যি কিছু নেই। যারা এই সমস্ত নোংরা রাজনীতি করে, মানুষের জীবন, সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেও মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলে, শুধু এদের প্রতি মানে হাসি আর ধিক্কার ছাড়া কিছু আসে না, সত্যি কিছু আসে না। পীযূষ সিংহ বলছে স্ট্রং বিরোধীর অভাব, তাই অবস্থা। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, স্ট্রং বিরোধীর অভাব রয়েছে, বিরোধীর অভাব রয়েছে, প্রচন্ড পরিমাণে অভাব রয়েছে। আর যার জন্যই পশ্চিমবঙ্গ ভুগছে, যার জন্যই পশ্চিমবঙ্গ আজ ভুগছে। তো এইরকম ভাবে চলতে পারে না। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোনো সরকারকে খুব জোর 5 বছর, একবার থেকে 2বার, তার বেশি রাখা যাবে না। 5 বছর ক্ষমতায় যদি থাকে, সে যদি কাজ না করে, তার পরবর্তীতে তাকে চেঞ্জ করতে হবে। এটাই কিন্তু প্রত্যেকটা রাজ্যের, শুধুমাত্র আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু সাধারণ জনগণ যারা আছে তাদের এটা বুঝতে হবে যে কোনো সরকার, কোনো গভর্নমেন্টকে বেশি দিন, দেখবেন আমাদের বিভিন্ন ব্যাংকের ম্যানেজারদের একটা ব্যাংকে বেশি দিন কেন রাখে না?
জানেন তো, রিলেশন তৈরি হয়ে যায়, তখন লোন দেওয়ার ব্যাপার আছে, ক্রাপশনে জড়িয়ে যেতে পারে, ঘুষ নেওয়ার ব্যাপার থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু, পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্যে কিন্তু তাই হচ্ছে। যে সমস্ত রাজ্যে দেখবেন বছরের পর বছর ধরে একটা শাসক রয়েছে, তো সেই শাসকের যে সমস্ত নেতারা থাকে তাদের মনে একটা সাহস চলে আসে, তাদের কাছে একটা পাওয়ার চলে আসে, তাদের মধ্যে একটা মানে একটা কি বলে সৎ সাহস না অসৎ সাহস চলে আসে। তো তারা চুরি করার লাইনটা বুঝে যায়। তো চুরি করতে 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 তাদের কিন্তু একটা লোভ লালসা চলে আসে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো শুধু এটুকুই বলবো, এক কথা বলতে গিয়ে আর এক কথা ঢুকে গেলাম, তো শুধু এটুকুই বলবো, সামনেই 26শে বিধানসভা নির্বাচন। তো নির্বাচনের আগে আমাদের যত রিক্রুটমেন্ট আছে শূন্য পদ বৃদ্ধি করে, সেটা প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টের নিয়োগ, দেখুন মাত্র 7 বছর 8 বছর 9 বছর নিয়োগ বন্ধ, সেখানে মাত্র 13,000 শূন্য পদ দিয়েছে। যেখানে আমরা আরটিআই করে দেখেছি প্রায় লাখের কাছে শূন্য পদ রয়েছে। তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে? এসএলএসটি 10 বছর পরে মাত্র 12,000 নিয়োগ দিয়েছে। আপনারা অনেকে বলবেন 12,000 কোথায়, 35,000। ওরে বাবার, ওটা তো তোমার 26,000, ওটা তো আগের নিয়োগ, ওটা তো আগের নিয়োগে রয়েছে, সেগুলোই বাদ দিয়ে আবার নতুন করে ওদের জীবন যন্ত্রণায় ফেলেছে। তাহলে 10 বছর নিয়োগের পরে 12,000 নিয়োগ করাতে পারে, পুলিশ রিক্রুটমেন্ট বলুন, পিএসসি রিক্রুটমেন্ট বলুন, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু তারপরেও শুধুমাত্র আমি নিয়োগের কথা বাদ দিলাম, যে শুধুমাত্র যে সরকারি চাকরি মানেই কি চাকরি, সরকারি কাজ মানে কি কাজ না। আমাদের পশ্চিমবঙ্গে যদি আজ পর্যাপ্ত পরিমাণে শিল্প কর্মসংস্থান থাকতো, তাহলে দেখবেন মানুষের যে সরকারি চাকরির প্রতি যে পরিমাণ ঝোঁক, সেই ঝোঁকটা কিন্তু থাকতো না। সেই পরিমাণ আজ যদি মনে করুন আমাদের বাড়ির পাশে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকতো, তাহলে কিন্তু মানুষের এই যে সরকারি চাকরির প্রতি ঝোঁক, সরকারি চাকরি না হলে পরে জীবন শেষ, তাহলে এটা কিন্তু থাকতো না। কিন্তু আমাদের রাজ্যে কর্মসংস্থান শিল্প নেই বলেই কিন্তু বাধ্য হয়ে মানুষ এ রাজ্য ছুটে অন্য রাজ্যে, এ রাজ্য থেকে অন্য দেশে ছুটছে। কর্মসংস্থান নেই বলে, কাজ নেই বলে, শিল্প নেই বলে, তাই তো ছুটছে। তো আমাদের সামনে 26শে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ হবে, এবং সঙ্গে সঙ্গে শুধু পশ্চিমবঙ্গের সাধারণ যত জনগণ আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আবার বলছি, আপনারা আপনাদের শুভবুদ্ধির মতামত কমেন্ট বক্সে জানাবেন। হয়তো অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে শুধুমাত্র ভয় দেখানো খেলা হচ্ছে, ভয় দেখানো খেলা। এই বিজেপি টিএমসি কে ভয় দেখাচ্ছে, টিএমসি বিজেপি কে ভয় দেখাচ্ছে। অ্যাকচুয়ালি টিএমসি বিজেপি কে ভয় দেখাচ্ছে না, ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে। অ্যাকচুয়ালি যতদিন মানুষের মধ্যে ভয় থাকবে ততদিন এরা ক্ষমতায় থাকবে। যতদিন মানুষের মধ্যে ভয় থাকবে ততদিন এরা ক্ষমতায় থাকবে। যেদিন মানুষের মধ্যে ভয় চলে যাবে, যেদিন মানুষ সবাই শিক্ষিত হয়ে যাবে, মানে শিক্ষা আলোকিত হবে, দেখুন মানুষকে যতটা অশিক্ষিত করে রাখা যাবে তত মানুষকে যা বোঝাবেন তাই বুঝবে। আজ মুখ্যমন্ত্রীর পদ থেকে বা বিরোধী দলনেতার পদ থেকে যে কোনো পদ থেকে, সে বিরোধী হোক বা পক্ষে হোক, যে কোনো পদ থেকে একটা কথা বলে দিলে পরে সেই কথাটা আমরা সাধারণ জনগণ হা প্রত্যাশে গিলে নিই। সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা কতটা সত্য, সেটা কতটা মিথ্যা, সেটা বিচার বিবেচনা না করেই আমরা কিন্তু তার যেটা বলে সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে নিই। কেন? কারণ আমাদের নিজেদের বুঝে নেওয়ার মতো সেই ক্ষমতাটাই হয়নি, ক্ষমতাটাই রাখেনি। ক্ষমতা হয়নি না, ক্ষমতাটা তৈরি করতেই যায়নি, শেষ করে দিচ্ছে। তো সেই ক্ষমতা যাতে না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। কারণ আপনি যদি শিক্ষিত হয়ে যান, আপনি যদি বুঝে যান ব্যাপারটা, তখন তো আপনাকে যা বলবে সেটা শুনলে হবে না। সেটা তো আপনি যদি শিক্ষিত, তখন তো আপনি বিচার বিবেচনা করবেন, সেটা তথ্য যাচাই করবেন যেটা কি সত্যি কিনা। কিন্তু আজ যেটা বলে দিচ্ছে সেটাই কিন্তু গ্রামের যারা আছে, বিশেষ করে এখনো গ্রামীণ পর্যায়ে, শহরের কথা বাদ দিলাম, শহরেও কিছু বলবো যে সেই অর্ধ মস্তিষ্ক বুদ্ধিমান সম্পন্ন কিছু মানুষ রয়েছেন, তারাও কিন্তু জানি না কি শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় না কুশিক্ষায়। তারা যদি ভুল করে, তাহলে গ্রামের যারা আছে তাদের কথা কি বলবো। তাদের যা বলা হচ্ছে, যা শোনাচ্ছে, তারা কিন্তু ক্রস চেক করেও দেখছে না যে আদৌ কথাটা সত্যি কিনা, আদৌ বিষয়টা সত্যি কিনা, আদৌ ঘটনাটা সত্যি কিনা। তারা সেটাকে মেনে নিয়েই কিন্তু সমস্ত জায়গায় প্রচার করেছে। এটাই কিন্তু সবচেয়ে বড় পজিটিভ সাইন বর্তমান শাসক দলের। এটা হচ্ছে বিষয়। আমি বললাম যে তুমি চোর, আমি বললাম যে তুমি চোর, ও বললো না তুমিও চোর। তাহলে তুমিও চোর, সেই তোমারটা প্রমাণ হয়েছে চোর, কিন্তু আমারটা প্রমাণ হয়নি। এবার আমি বলে দিয়েছি, সেটাই তার বড় প্রমাণ। যাই হোক, আমি ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করবো না, বড় করবো না। মানে কিছু কথা না বললে ভালো লাগছিল না। আমাদের পশ্চিমবঙ্গে এর ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আমরা
খুব দ্রুতই দেখতে পাবো সামনে 26 বিধানসভা নির্বাচন। তবে এই নির্বাচন, আবার বলছি, এই নির্বাচনই হবে সেই নির্বাচন যে নির্বাচনের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের আগামী আরো 50 বছর নির্ধারণ হবে যে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে, এটা কিন্তু নির্ধারণ করবে, এটা কিন্তু বাস্তবতা। পশ্চিমবঙ্গের কি উন্নয়ন যেরকম চলছে এরকমই চলবে, যেরকম হচ্ছে, যেরকম মানুষের নিরাপত্তা, মানুষের শিল্প কর্মসংস্থান যেরকম হচ্ছে এরকমই চলতে থাকবে? না, এই যে যে ভয়টা দেখানো হয়, আপনারা একটা জিনিস বলুন তো, এই যে দেখবেন বিজেপি কথায় কথায় একটা জিনিস বলে, বিজেপির যারা নেতারা আছে তারা বলে যে টিএমসি ক্ষমতায় যদি আবার ক্ষমতায় চলে আসে, টিএমসি যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে পরে এই আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলা হয়ে যাবে, দ্বিতীয় বাংলাদেশ। পশ্চিমবঙ্গে যারা হিন্দুরা আছে তাদের টেকা মুশকিল হয়ে যাবে। এইটা কিন্তু বারবার তারা বোঝানোর চেষ্টা করে যে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটা কিন্তু বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা বলে। আর যারা আপনার টিএমসি আছে তারা কিন্তু মুসলিমদের সম্প্রদায়কে এটা বোঝায় যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু মুসলিম যারা আছে তাদের কিন্তু দেশের থেকে তাড়িয়ে দেবে, এই দেশ থেকে তাড়িয়ে, এই রাজ্য থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দেবে। তো এটাই কিন্তু পাল্টাপাল্টি চলছে। তাছাড়া কিন্তু কেউ কিন্তু, সে বিজেপি বলুন আর টিএমসি বলুন, কেউ পশ্চিমবঙ্গের ভালো, পশ্চিমবঙ্গের উন্নয়ন কর্মসংস্থান নিয়ে ভাবছে না। পশ্চিমবঙ্গের বেকারত্ব, পশ্চিমবঙ্গের জীবনযাত্রা, পশ্চিমবঙ্গের কিভাবে ভালো হয় সেটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। শুধু ভাবছে যে আমি আজ গাড়িতে চড়ছি, আমার পিছনে 52টা 50টা গাড়ি ছুটছে, আমি কি করে এখন 10 কোটি টাকার মালিক, আমি কি করে 5,000 কোটি টাকার মালিক হতে পারবো, আমি আজ সভাপতি, কালকে আমি কি করে বড় মন্ত্রিত্ব পাবো, আমি আজ এই পদে আছি, কালকে আমি কি করে ওই পদে যাব, আমি এখন সাধারণ জনগণের 100 কোটি টাকা মারতে পারছি, কত তেল মারলে পরে আগামী নির্বাচনে 1000 কোটি টাকা মারতে পারবো। এই হচ্ছে নেতাদের প্ল্যানিং, এগুলোই চলছে। আমি আজ সভাপতি আছি, সভাপতি থেকে কি করে এমপি হব, আজকে আমি এমপি আছি, কালকে আমি সিম্পল এমপি থেকে কি করে আমি মন্ত্রিত্ব দখল করব, এই হচ্ছে চলছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। আর আপনারা ভালো করে একটা জিনিস অবজার্ভ করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যখনই যে সমস্ত নেতারা আন্দোলন করছেন, যে সমস্ত নেতারা মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ভোট, এখন হাজারে বক্তৃতা হবেন, কিন্তু সেখানে দেখবেন এই যে ভোটের আগে বিভিন্ন সভামঞ্চ করছে কেন, তারা তাদের পশ্চিমবঙ্গের কি কি উন্নয়ন করবেন, কি কি উন্নয়ন করেছেন সেগুলো তুলে ধরবে, সেগুলো কিন্তু করছে না। এই যে আমি দীর্ঘ 15 বছরে কি কি উন্নয়ন করেছি, কি কি কাজ করেছি সেটা তুলে ধরবে, তো সেটা তুলে ধরবে, এবং আমি আগামীতে কি উন্নয়ন করব সেটা বলবে। হ্যাঁ, তার পাশাপাশি অবশ্যই বিরোধীদের ঝাড়বে, বিরোধী যারা আছে তাদের ঝাড়বে, কিন্তু সেসব কিন্তু কিছু হচ্ছে না। শুধু ধর্মের ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন কিছু নিয়ে ভয় দেখানো হচ্ছে, যদি ওরা ক্ষমতা ছিল তাহলে তোমার শেষ হয়ে যাবে, আর যদি আমরা থাকি, আমরা তো উন্নয়ন করেছি, উন্নয়নের পাঁচালি গেয়েছি, এই ব্যাপার, এই হতে হবে, এই হবে, আমাদের ক্ষমতায় আসতে হবে, আমরা ক্ষমতায় আসছি, এরকম ব্যাপার। আর যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু অন্য যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকেও কিন্তু ভয় দেখাচ্ছে যে যদি এবারও যদি টিএমসি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু হিন্দুরা শেষ, তাহলে কিন্তু হিন্দুরা শেষ। হ্যাঁ, তার কিন্তু কিছু প্রমাণ বিরোধীরা দেখিয়েছে, যেমন আপনাদের মুর্শিদাবাদের কিছু ঘটনা ঘটেছে, মালদার কিছু ঘটনা ঘটেছে, যেগুলো সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে একটা বড় একটা, কি বলবো, একটা সমস্যার সৃষ্টি হয়েছিল মাঝে, আমরা দেখেছি, সেটাকে বড় অস্ত্র করেছে। এছাড়াও কিন্তু বিচ্ছিন্ন বা সেই সম্প্রদায় কিন্তু বিচ্ছিন্ন কিছু অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, শুধুমাত্র আমি একটা জিনিস খুব ভালো লেগেছিল, একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছিল, একজন কমেন্ট করেছিল, কমেন্ট কে করেছিল আমি জানি না, সে বলেছিল, দাদা প্রত্যেকটা দল সাধারণ জনগণকে শুধু ভয় দেখিয়ে রাখছে, যে দল যত বেশি ভয় দেখাতে পারবে সেই দল ততদিন বেশি ক্ষমতা থাকতে পারবে। এটা কিন্তু বাস্তব কথা, যে দল যত বেশি ভয় দেখিয়ে রাখতে পারবে সেই দল ততদিন ক্ষমতা থাকতে পারবে বেশি বেশি করে। আজ টিএমসি আপনাদের যে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আসতে চাইছে সেটা হচ্ছে যদি আপনার বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে পরে মুসলিম সম্প্রদায় শেষ,
হিন্দুদের কথা বাদ দিন, হিন্দুদের ব্যাপারটা হচ্ছে না। আর বিজেপি যেটা বিজেপি করার চেষ্টা করছে, যদি টিএমসি আবার ক্ষমতা চলে আসে তাহলে কিন্তু দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে এটা। তো ভয় দেখা দেখি খেলা হচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গের আগামী 50 বছর বা আগামী ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কি উন্নয়ন করা হবে, কি শিল্প কলকারখানা হবে, আমরা কত হাজার বিদ্যালয় খুলবো, কত হাজার কলেজ খুলবো, আমরা কি কি পরিকল্পনা করব, আমরা আমাদের পশ্চিমবঙ্গকে কি করে উন্নত রাজ্যে পরিণত করতে পারি, পশ্চিমবঙ্গের আমরা যোগাযোগ ব্যবস্থা কি করে উন্নত করতে পারি, পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের শিল্প কলকারখানা, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিনিয়োগ কি করে বাড়াতে পারি, পশ্চিমবঙ্গের জীবনযাত্রার মান কি করে উন্নত করতে পারি, পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আরো আধুনিক পর্যায়ে কি করে নিয়ে যেতে পারি, শিল্প কর্মসংস্থান কলকারখানা কি করে বৃদ্ধি করা যেতে পারে, কি করে আধুনিকরণ করা যেতে পারে। এসব কিন্তু কিছু চিন্তা ভাবনা সরকার বা বিরোধী কারোরই কিন্তু এসব নিয়ে দেখবেন বিভিন্ন মঞ্চে উঠছে, আন্দোলন করছে, বিভিন্ন কিছু বলছে, ওর গায়ে কাদা ছুটছে আর ও ওর গায়ে কাদা ছুটছে, এগুলোই চলছে। তো এগুলোই চলতে থাকবে, কারণ এগুলোই সাধারণ বাংলার জনগণ খাবে, এগুলোই খাচ্ছে, এগুলোই চলছে। কারণ কি বললাম, ওই যতদিন আপনাকে অশিক্ষিত করে রাখা যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি অশিক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর আমি ছুরি ঘোরাতে পারবো। কিন্তু যেদিন আপনি সবকিছু বুঝে যাবেন, শিক্ষিত হয়ে যাবেন, ব্যাপারটা আপনার মধ্যে সেই উপলব্ধি জ্ঞানটা আলোকিত হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে কিন্তু আমি আর যা মন চাই তাই বলে বোঝাতে পারবো না। এই দেখুন, যখনই কোনো সভা হয়, বিভিন্ন কিছু আপনারা দেখতে পাচ্ছেন, মিছিলের ডাক দেওয়া হয়, তারপর বিভিন্ন জায়গায় আপনাদের সভা করতে যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যায়, আমাদের বিরোধী দলের নেতা যারা আছে তারা যায়, সেখানে দেখবেন হাজারে হাজারে বা হাজারে হাজারে লোক যায়, হাজারে হাজারে মানুষ যায়, হাজারে হাজারে বেকার সমাজ যায়, সেখানে হাজারে হাজারে আবাল বৃদ্ধ বনিতা থেকে সবাই যায়। তারা কিসের জন্য ছোটে? তারা কিসের জন্য ছোটে? তারা যে ছুটে ছুটে যায়, ভালোবাসার টানে ছুটে যায়, কি জন্য ছুটে যায় তারা? তাহলে এই জিনিসগুলো যখন মানুষ বুঝতে পারবে ধীরে ধীরে, তখনই কিন্তু এইগুলো বন্ধ হবে। তারা ততদিন না পর্যন্ত মানুষ সচেতন হবে, ততদিন পর্যন্ত এই সমস্ত নেতারা সাধারণ জনগণের মাথায় হাড়ি ভেঙে এদের জীবন চালাবে। ওই দেখুন একটা জিনিস, আমার আপনার মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা কিসের সাইকেলে বাইসাইকেলে চড়ছি, সাধারণ স্কুলে পড়াশোনা করছি, আর যারা নেতা মন্ত্রীর ছেলেরা তারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, তারা বিদেশে চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে, তারা আমেরিকা লন্ডন গিয়ে চোখের অপারেশন করে আসছে, তাই না? তারা আমেরিকা লন্ডন গিয়ে চোখের অপারেশন করে আসছে, তারা বিদেশে গিয়ে সমস্ত রকম পরিষেবা নিচ্ছে, আধুনিক পরিষেবা নিচ্ছে, তাই তো? কিন্তু আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু সেই আমাদের যে সরকারি হসপিটাল, যে সরকারি যেগুলো নোংরা পরিবেশ, নোংরা অবস্থা, সেগুলোর মধ্যেই রয়েছে, আর সেগুলোর মধ্যেই থাকবো। কারণ আমাদের টাকাই কিন্তু তারা, আমাদের টাকা নিয়েই কিন্তু তারা কি করছে, তারা বিদেশে বিলাসিতা করে বেড়াচ্ছে, তাদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবনযাত্রা দিচ্ছে আপনাদের সাধারণ জনগণের টাকা মেরে। কিন্তু আপনাদের শুধুমাত্র কি বলে বলির পাঠা বানিয়ে আপনাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তারা কিন্তু জীবন পরিচালনা করছে, তাদের জীবন সুখে কাটাচ্ছে। আজ সামনে 26শে বিধানসভা নির্বাচন, প্রতি বছরই দেখবেন ভোটের আগে বিভিন্ন মারামারি কাটাকাটি বিভিন্ন কিছু হয়, মানুষের জীবন যায়, সাধারণ জনগণের। কিন্তু কোনোদিন দেখবেন না যে কোনো নেতা মন্ত্রী ভোটের জন্য মারামারি করে জীবন দিয়েছে, কখনোই দেবে না। কোন নেতার ছেলে জীবন দিয়েছে শুনেছেন আজ পর্যন্ত? যে কোন নেতার ছেলে জীবন দিয়েছে, কোন নেতার মেয়ে রাস্তায় ঘাটে যুদ্ধ করেছে, মারামারি করেছে এই ভোটের জন্য? কোন নেতার ছেলে, কোন নেতার মেয়ে, কোন নেতা দেখবেন না। সাধারণ জনগণ, আমার আপনার মতো সাধারণ জনগণই নিজের মাথা ওর ফাটাবে, ওর মাথা ও পাঠাবে, এটাই চলতে থাকবে। কিন্তু মাঝখান থেকে ফায়দা নেবে কে? মাঝখান থেকে ওই নেতা মন্ত্রীর ছেলেরা কিন্তু ফায়দা নেবে। যখন বাবা যখন বাপ যখন ক্ষমতায় চলে যাবে, তখন ওই BMW কার, ওই সরকারি গাড়ি নিয়ে, সরকারি বাংলো নিয়ে, তখন কিন্তু কোটি কোটি টাকা সাধারণ জনগণের টাকা নিয়ে কিন্তু বিলাসিতা করে বেড়াবে, আমার আপনার টাকা নিয়ে। মাথা ফাটাবেন আপনি, খাটবেন আপনি, জীবন দেবেন আপনি, তার বিনিময়ে কি হবে? তার বিনিময়ে আপনি নেতাদের কি করছেন, ওদের জীবনটাকে আরো সুন্দর করে তুলবেন, এটা হচ্ছে কাজ, তাছাড়া কিছুই না।
তাছাড়া কিছু না। আপনি যে খাটাখাটি করছেন, মাঠামাঠি পাটাপাটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, বাড়ি বাড়ি ভোট চেয়ে বেড়াবেন, এতে আপনার কি হবে? আপনার কিচ্ছু হবে না। আপনি যেরকম ছিলেন, আপনি যে কানাইলাল ছিলেন সে কানাইলালই থাকবেন। আপনি যে কানাইলাল ছিলেন সে কানাইলালই থাকবেন। না আপনি ভোটের পরে সেই কানাইলাল থেকে আপনাকে কোনো বড় পদ দিয়ে দেওয়া হবে, না আপনার কোনো বড় কিছু করা হবে, কিচ্ছু করা হবে না আপনার। আপনি যেরকম ছিলেন সেরকমই থাকবেন, বরঞ্চ কোনো ঝামেলায় জড়িয়ে গেলে হয়তো 6 মাস জেল খেটে আসবেন, এটা হবে, এর বেশি কিছু নয়। কিন্তু ওই আপনার, বললাম, আপনার রক্তের উপর দিয়ে কিন্তু এই সমস্ত নেতারা তাদের জীবন অতিবাহিত করছে। এতকাল ধরে তাই করে আসছে, এতকাল ধরে তাই করে আসছে। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো শুধু এটুকুই বলবো, এবারে সামনে সে বিধানসভা নির্বাচনটা অন্তত নিজের রাজনীতি পলিটিক্সটাকে দূরে সরিয়ে নিজের চিন্তা করে, অথবা নিজের চিন্তা না করে হলেও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, নিজের পরিবারের ছেলে মেয়ের কথা ভেবে, সবকিছু ভেবে তার উপর চিন্তা ভাবনা করে ভোট দেবেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। দেখুন, আমি বলছি না যে, আমি কথাগুলো বলছি মানেই যে আমি কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করছি তা নয়। আপনারা দেখবেন নিজের বিবেক দিয়ে বিবেচনা করে যে কোন দলকে ক্ষমতায় নিয়ে আসলে পরে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, কোন দলের ক্ষমতায় নিয়ে আসলে পরে আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি। আমাদের, আবার বলছি, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা, স্বাস্থ্য, জীবনযাত্রা সবকিছু মান উন্নত হতে পারে, মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, কোথাও কোনো কলহ মানে ধর্মীয় ভেদাভেদ না থাকে, ভেদাভেদ সবাই মিলেমিশে থাকতে পারে, এমন কোন দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আর সরকারের কাছে আবারও অনুরোধ করছি, আমরা সবাই মিলে যারা বেকার বঞ্চিত রয়েছি, সেটা প্রাইমারি রিক্রুটমেন্ট হোক, সেটা আপনাদের SLST রিক্রুটমেন্ট হোক, সেটা আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট হোক, PSC রিক্রুটমেন্ট হোক, যত রিক্রুটমেন্ট আছে ভোটের আগে সব সম্পূর্ণ করতে হবে, এবং শূন্য পদ বৃদ্ধি করে, ওই ললিপপের শূন্য পদ দিয়ে নয়। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।